অপরিকল্পিত নগরায়ন আর অবৈধ দখলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না ঢাকাবাসীর, থাকতে হয় পানিবন্দী অবস্থায়। কাজ চলছে জানালো ওয়াসা সহ সংশ্লিষ্টরা। উত্তরাঞ্চলে বিশুদ্ধ পানি সংকটে বানভাসী মানুষ, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থাও। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে পানিবাহিত রোগ। চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত জ্বরে আক্রান্তরা মারাত্মক অপুষ্টির শিকার। বিশেষজ্ঞ দলের প্রাথমিক ধারণা, আক্রান্ত হয়নি নতুন কেউ। নিয়ম না মানায় ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। সচেতনতা বাড়ানোর পরামর্শ। এবং নতুন ভ্যাট আইন কার্যকর না হলেও চলবে অনলাইন প্রকল্প, কার্যক্রম সহজবদ্ধ করার তাগিদ বিশেষজ্ঞদের। প্রস্তুতি নিচ্ছে রাজস্ব বোর্ড। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফজাল হোসেন। অপরিকল্পিত নগরায়ন আর অবৈধ দখলের কারণে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েক লাখ মানুষের। বেসরকারি আবাসন এমনকি সরকারি নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়েও খাল ভরাট করা হয়েছে মিরপুর ও খিলক্ষেত এলাকায়। জনপ্রতিনিধি ও ঢাকা ওয়াসা বলছে, জলাবদ্ধতা দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ চলছে। বেদখল খাল উদ্ধারে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সংস্থাগুলো। মিজানুর রহমান খবিরের বিশেষ রিপোর্ট। বর্ষার শুরু থেকেই এমন জলাবদ্ধতা তৈরি হয় রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ এবং দক্ষিণখানে। স্থানীয়রা দাবি করেন 2015 সালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হওয়ার পর জলাশয় এবং পানি নিষ্কাশনের পথও বন্ধ করা হয়েছে। এছাড়া বেসরকারি আবাসন প্রতিষ্ঠান নির্বিচারে জলাশয় ভরাট করায় পানি সরতে পারে না বলে উত্তরের কয়েকটি ওয়ার্ড ও ইউনিয়নবাসী দুর্ভোগ পোহান। জলাবদ্ধতা দিকে ভিতরে গলিতে আশেপাশে সব পুরো এলাকায় ডুবে গেছে আর কি পানিতে। প্রায় 2 মাস 2.5 মাস অবস্থা চলতেছে। খাবারের পানিও পাচ্ছি না, মোটর বন্ধ হয়ে আছে পানির জন্য। স্থানীয় কাউন্সিলর ও নির্বাহী প্রকৌশলী জানান, বালু নদী পর্যন্ত খাল খনন করা হবে। বন্ধ পাইপলাইনের মুখ খুলে আপাতত পানি নিষ্কাশন চলছে খিলক্ষেত এলাকার। এলিভেটেড এক্সপ্রেসে যখন নির্মাণ করছে তখন জলাশয়ের এলাকার পুরাটাই বালি দিয়ে ভরাট করছে, যার কারণে আমাদের পাইপের যে মুখটা যেখান থেকে আউটলেট ছিল সেই আউটলেটের একেবারে বালি দিয়ে ভরাট করছে। এখানে প্রায় 15 ফিটের কাছাকাছি। সিটি কর্পোরেশনের এক্সট্রা বাজেটই মাননীয় মেয়র এই প্রায় 25 থেকে 26 কোটি টাকার একটি বাজেট আমাদেরকে দিয়েছেন। টেন্ডার প্রক্রিয়া আছে, হয়তো 2 থেকে 2.5 মাসের মধ্যে কাজটি আমরা শুরু করতে পারব। রূপনগর খাল সচল না থাকায় মিরপুরেও জলাবদ্ধতা তৈরি হয় বর্ষাকালে। স্থানীয়রা জানান, বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের কারণে অস্তিত্ব হারিয়েছে কয়েকটি খাল। এটা তো বড় খালের মতো ছিল, ওটা ছোট পাইপ দিয়ে আপনার ওই উপরে মাটি ফেলায়া বাড়িঘর কাছে কেউ গ্যারেজ করছে রিক্সার। খালটা যদি হাউজিং না ভরতো তাহলে আমাদের এই বাড়িঘর ডুবতো না, পানিটা চলে যেত। ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ইস্টার্ন হাউজিং এর ভেতরে খাল পুনর্খনন হলেও কিছু অবকাঠামো রয়ে গেছে কয়েকটি জায়গায়। তবে চলতি মাসেই খালটি ওয়াসার কাছে হস্তান্তরের কথা জানায় কর্তৃপক্ষ। কল্যাণপুরে যে পাম্পিং স্টেশন, সেখানে তো পানিটা পৌঁছতে হবে। সেখানে যদি পানি নাই পৌঁছে তাহলে আপনি কি করে ঢাকা শহরের পানিকে আপনি বার করবেন, পশ্চিম দিকের পানিটা। তো শেষ পর্যন্ত ইস্টার্ন হাউজিং রাজি হয়েছে এবং তারা ওখানে পাইপ উঠিয়ে ওখানে খাল কেটে দিচ্ছে। 95% খাল কাটা শেষ, এখন ব্রিজগুলা বাকি আছে। আমরা 56 ফিট কেটেছি আর 2 পাশে 16 ফিট ওয়াকওয়ে হবে। আমরা ওয়াসার কাছে 20 তারিখে হ্যান্ডওভার করার কথা, আমরা হ্যান্ডওভার করব। ঢাকা ওয়াসা জানায়, ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপ অনুযায়ী সবগুলো খাল উদ্ধারে কার্যক্রম চলবে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি অঞ্চলে অজ্ঞাত জ্বরে আক্রান্ত শিশুরা মারাত্মক অপুষ্টিতে ভুগে মারা গেছেন বলে প্রাথমিক ধারণা বিশেষজ্ঞ দলের। আক্রান্তদের স্বজনদের সাথে কথা বলার পর বিশেষজ্ঞ দল তাদের এই মতামত দেন। এদিকে আক্রান্ত শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতালে ভর্তি শিশুরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডাক্তার হাসান। এদিকে কারণ না জানা গেলেও জ্বরে আক্রান্ত 31 শিশুকে উপসর্গ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আক্রান্তদের সবার জ্বরের মাত্রা কমলেও শরীরে ফোসকা রয়ে গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সীতাকুণ্ডের সোনাছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত আদিবাসী ত্রিপুরা পাড়ায় গত 1 সপ্তাহ ধরে শিশুরা এ জ্বরে আক্রান্ত হন। জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 9 জন শিশু মারা গেছেন। প্রথম দিকে বাসিন্দারা আক্রান্ত হওয়ার বিষয়টি স্বাভাবিক হিসেবে দেখলেও মৃতের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানানো হলে সিভিল সার্জন ঘটনাস্থলে যান।
এরপরই অসুস্থদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। গাম বেশিতে জামা বেশিতে আসি, তারপর পেটের ব্যথা কমে না, পেটের ব্যথা আজও কমে না, ওই জ্বরটা একটু কমছে। এখন কিছুটা নর্মাল ভাবে আসছে বাচ্চা, মোটামুটি ওই কাছে আর জ্বর খাপাইনে একটু কমেছে আর কি। রোগটা আমরা এখনো অজ্ঞাত বলছি, তবে আমাদের কাছে দুটো জিনিস যেটা ধরা পড়ছে সেটা হলো এই বাচ্চাগুলা মারাত্মক অপুষ্টিতে ভুগছে। আর অপুষ্টি মানে হলো তার কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। এবং আজকে একদিনেই দেখলাম এদেরকে একটু খাবার টাবার দেয়া, তারা চেহারাও যেমন ফুটে উঠেছে এবং শারীরিক ব্যাপারে উন্নতি হয়েছে। আইডিসিআর এর যে টিম আছে ওরা বিষয়গুলি আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, রক্ত পরীক্ষা করবেন এবং অন্যান্য পরীক্ষা যেগুলির সাথে জড়িত আছে এর সাথে যেগুলি সেগুলি পরীক্ষা করবেন। এই মুহূর্তে সীতাকুণ্ডের ফৌজদারহাট হাসপাতালে আছেন রিপোর্টার কমল দে। আক্রান্ত শিশুদের অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ আফজাল। এখন পর্যন্ত কিন্তু এসব অসুস্থ শিশুদের রক্তের নমুনা পরীক্ষা করা হয়নি, তবে প্রাথমিকভাবে তাদের কেস হিস্ট্রি ও পর্যালোচনা করে চিকিৎসকরা বলছেন তারা মারাত্মক রকম অপুষ্টিজনিত রোগে ভুগছিলেন। এই বিষয়ে কিন্তু আমরা আবার প্রশ্ন করেছিলাম যে একসাথে অপুষ্টিজনিত রোগে এত শিশু আক্রান্ত হতে পারে কিনা বা এত শিশু মারা যেতে পারে কিনা, সেই বিষয়টি তারা চিকিৎসক জেনে পড়েছে ডাক্তার ফারুক আহমেদ ভূঁইয়া। তিনি বলছেন হয়তো অপুষ্টি যে মারা যাওয়াটা বা এই যে জ্বর উঠা বা হামের মতো অবস্থা হওয়া, এটা অপুষ্টিতে ভোগার সর্বশেষ লক্ষণ ছিল এবং সেই কারণে বাচ্চারা মারা গেছে এমনটি দাবি করছেন তারা। তবে তিনি আরেকজন আমরা কথা বলেছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং চট্টগ্রামের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এম এ ফয়েজ, তিনি এখানে এসেছিলেন, তিনি শিশুদেরকে দেখেছেন। তিনি বলছেন একটা হয়তো অপুষ্টি যেমন আছে সেক্ষেত্রে তারা সংক্রমিত হতে পারে নানা ধরনের ভাইরাসে, সেটিও তিনি কিন্তু বলেছেন। তারপরে তারা বলছেন সর্বশেষ জানা যাবে অর্থাৎ কি কারণে এইসব শিশু আক্রান্ত হয়েছে, শিশু মারা গেছে, তার নিশ্চিত হওয়া যাবে রক্তের নমুনা পরীক্ষার পর। কিন্তু আমরা দেখেছি ঢাকা থেকে যে বিশেষজ্ঞ দল এসেছে তারা এখন পর্যন্ত রক্তের নমুনা সংগ্রহ করেছে, বিভিন্ন ধরনের উপকরণ সংগ্রহ করেছে, তবে তারা এগুলো এখনো পরীক্ষা করেনি। তাদের যেটা বক্তব্য তারা চট্টগ্রামে তারা এই সীতাকুণ্ডের সংক্রামক হাসপাতালে পরীক্ষার পর তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাবে, সেখানে কয়েকজন শিশু চিকিৎসাধীন রয়েছে। এরপর তারা ঘটনাস্থলে যাবে যেখানে তাদের পাড়াটা ছিল ত্রিপুরা পাড়া, তারপর তারা পর্যবেক্ষণ করে তারপর রক্ত নমুনা তারা পরীক্ষা করবে, হয়তোবা রক্তের নমুনাটি ঢাকায় পরীক্ষা করার কথা রয়েছে। এরপর তারা নিশ্চিত হতে পারবেন যে আসলে এসব শিশু কোন ধরনের ভাইরাস বা কিসে আক্রান্ত হয়েছিল। কিন্তু প্রাথমিকভাবে তারা বলছেন যে তারা মারাত্মক রকম একটা অপুষ্টিজনিত রোগে ভোগার ফলে তাদের এই মৃত্যু হয়েছে এবং তারা আক্রান্ত হয়েছে। কিন্তু তারা আবার এইটির একটু কেমন যেন খাপছাড়া জবাব ছিল যে এতগুলি শিশু কেন একসাথে আক্রান্ত হলো বা এত অপুষ্টিতে তারা কেন ভুগছিল। তারা বলছেন তাদের যে কেস হিস্ট্রি সেই কেস হিস্ট্রি অনুযায়ী তারা বলছে তারা যে কেস হিস্ট্রি তারা অপুষ্টিজনিত ভুগছে না, অর্থাৎ তাদের যে নিম্ন আয়ের মানুষ তাদের কোনো আয়ের তেমন উৎস নেই, সেই ক্ষেত্রে হয়তো তারা ভালো খাবার ছিল না, সেখানে তারা দীর্ঘদিন ধরে হয়তো একটি প্রক্রিয়া চলে আসছিল অপুষ্টির এবং মারাত্মক রূপ নিয়েছে সাম্প্রতিক সময়ে। এবং আরেকজন চিকিৎসক বলেছেন এত শিশু একসাথে মারা যাওয়াকে তিনি আপনার একসাথে কাকতলীয় বিষয় বলছেন যে হয়তো একটি পাড়া বা একটি এলাকা একটি সমস্যা সংক্রান্ত হতে পারে, কিন্তু আর মধ্যে একসাথে শিশু মারা যাওয়া এবং সেটিও তারা একটু কাকতলীয় বলভাবে দেখছেন। তো বলা চলে যে এখন পর্যন্ত চূড়ান্ত পরীক্ষা না হলেও চিকিৎসকরা তাদের নমুনা সংগ্রহ করেছেন, নমুনার পর তারা এটা পরীক্ষা করবেন, এরপর তারা একটা সিদ্ধান্ত যেতে পারবেন। কিন্তু প্রাথমিক সিদ্ধান্ত বলা হয়েছে অপুষ্টিজনিত রোগেই তারা আক্রান্ত হয়েছিলেন এবং মারা গেছেন। তবে অন্য চিকিৎসক কিন্তু কিছুটা ভিন্ন মত পোষণ করছে, এটা একটা ভাইরাস আক্রান্ত হতে পারে, তেমনটি অনেক চিকিৎসক কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো আফজাল এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড যে শিশুরা আক্রান্ত হয়েছে সেই যে বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা করে যাচ্ছে তার সর্বশেষ তথ্য। সীতাকুণ্ডের ফৌজদারহাট হাসপাতাল থেকে অজ্ঞাত জ্বরে আক্রান্ত শিশুদের সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে। টিউবওয়েল ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানি পাচ্ছেন না উত্তরাঞ্চলের বানভাসী মানুষ, বাধ্য হয়ে অনিরাপদ পানি পান করতে হচ্ছে তাদের। স্যানিটেশন ব্যবস্থাও ভেঙে পড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারীরা। ওয়াদুল ইসলামের ছবি নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। ফুলছড়ি উপজেলার পূর্ব রতনপুরের লাকি বেগম, টয়লেট, টিউবওয়েল, বসতঘর সবই ভাসছে বন্যার জলে। সকালের রান্না দিয়ে স্বামী স্ত্রীর দিনরাত পার হয়ে যায়, কিন্তু খাবার পানির বেলায় কষ্টের সীমা নেই। একই পরিস্থিতি অন্যদেরও। চরের মধ্যে যেহেতু থাকি কষ্ট স্বীকার করে থাকতেই হয়। রোগ বেশি হয়েছে, মনে করেন যে পচা পানি টানি খাই, এই গিন্না ভিত কিরা খাইতেছি, স্যালাইন টেলাইন নাই না খায়া দেয়া তাওয়া দেয় যে ভালো হয়েছে। চুলা বেগারে তো আমরা মনে করেন যে জায়গায় বসাবো বা কি রান্না করব কি করব সেটাও আমাদের ব্যবস্থা নাই। ভাত পাক করা যায় না, টিউবওয়েল তোলা গেছে, পানি পাওয়া যায় না। আমরা দুর্যোগের মধ্যে পড়ে আছি, বন্যার মধ্যে ভাসি, কেউ আমাদের খোঁজ খবরই নেয় না।
স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, চাহিদার তুলনায় ত্রাণ নেই, আবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট চেয়েও পাওয়া যাচ্ছে না। পানীয় জলের ব্যবস্থা করার মতো আমার হাতে বর্তমানে কোনো ব্যবস্থাই নাই, কোনো বরাদ্দও নাই যেটা দিয়ে আমি এই ব্যবস্থাটা করতে পারি। 1475 পরিবারের জন্য আমাকে দেওয়া হলো 2 মেট্রিক টন চাল। যে চালটা নিয়ে কোথাও আমি যাওয়ার মতো কোনো পরিবেশে আমি পাচ্ছি না। অবশ্য বানভাসী মানুষের জন্য ত্রাণের সঙ্গে নিরাপদ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ত্রাণ সামগ্রীর সাথে আমরা নিরাপদ পানির যে জেরিক্যান সেটি আমরা সরবরাহ করার প্রস্তুতি নিয়েছি। আর জনস্বাস্থ্য বিভাগ এবং আমাদের স্বাস্থ্য বিভাগ উভয়ের কাছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে। তারা আমাদের এই রিলিফ টিমের সাথে সেই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ এটি বিতরণ করা হবে। গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার চর ও দ্বীপচরের 3 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সিলেট অঞ্চলের নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ঘরে ফিরতে শুরু করেছেন আশ্রয়কেন্দ্রে থাকা বানভাসী মানুষ। এদিকে দুর্গত এলাকায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসক ও সিভিল সার্জন জানালেন নানা পদক্ষেপের কথা। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। প্রায় 2 সপ্তাহ পর সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় বানভাসী মানুষেরা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। সিলেটের 11টি আশ্রয় কেন্দ্রের মধ্যে একটি বন্ধ করা হয়েছে। অন্যান্য আশ্রয় কেন্দ্র থেকেও ফিরে যাচ্ছেন আশ্রয় গ্রহণকারীরা। তবে বানের পানিতে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন বানভাসী মানুষেরা। অনেকে আবার কর্মহীন অবস্থায়ও রয়েছেন। ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। আমরা তো গড় পানি রয়েছে, ঘর দরজা ভাঙ্গি গেছে, কিতা হরতাম কোনটা আমরা কোন অনুযায়ী আশ্রয় লইতাম। পানি নামছে, আমার ঘরটা খাইতেই গেছে, ভাঙ্গি যা রাখি আস্তে আস্তে। জ্বর, সর্দি, পেটে ব্যথা, এখানে যত মানুষ আছে সবাই বেমার। কাজ কাম নাই, কি করে খাইতাম আমরা, চলতাম কিবা। বন্যার পানি নেমে যাওয়ার পর ডায়রিয়া, চর্মরোগ, ঠান্ডাজনিত সহ নানা রোগবালাই দেখা দেয়। তাই এমন পরিস্থিতি মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সিভিল সার্জন। আমরা 2টা করে মেডিকেল টিম প্রতিদিন 2টা উপজেলাতে পাঠাচ্ছি। ওইখানে লোকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিমের সাথে সম্পৃক্ত থেকে উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম ওনারা পরিচালনা করবেন। অন্যদিকে বানের পানি নামতে শুরু করায় নানা ধরনের পদক্ষেপের কথা শোনালেন জেলা প্রশাসক। বন্যার আপনারা জানেন কয়েকটি স্তর থাকে। একটি হচ্ছে ত্রাণ কার্যের স্তর বা একটি প্রথম সোপান। দ্বিতীয় ধাপে যেটি থাকে সেটি হচ্ছে পুনর্বাসন প্রক্রিয়া। তো আমরা এই পুনর্বাসন প্রক্রিয়ায় এখন যাব। পানিটা যে নেমে গেলেই আমাদের তালিকা তৈরি কাজ চলছে। কি পরিমাণ কৃষি জমির ক্ষতি হয়েছে এটি আমরা নির্ণয় করেছি। এই বিষয়ে কিন্তু আমাদের তৎপরতা আছে। দ্বিতীয় দফা বন্যায় সিলেটের 8 উপজেলার 55টি ইউনিয়ন এবং একটি পৌরসভার 5.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সিলেটে কমতে শুরু করেছে নদ নদীর পানি, উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। এই মুহূর্তে ওসমানীনগর এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ আফজাল। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের যে 8টি উপজেলা বন্যা কবলিত তার একটি উপজেলা ওসমানীনগর। এই ওসমানীনগর দয়ামির উপজেলা, দয়ামির ইউনিয়নে। এই দয়ামির ইউনিয়নটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আফজাল, আপনার মাধ্যমে আমি সময় সংবাদের দর্শকদের দেখাতে চাচ্ছি যেটা যে বানের পানি নামতে শুরু করেছে। খুব আস্তে আস্তে হলেও অনেক জায়গা থেকে পানি নেমে গেছে এবং পানি নামার সাথে সাথে কৃষকেরা তাদের জমি যেটি পেয়েছে পানি নেমে গেছে সেই জমিতে আবার নতুন করে ধান বোনার কাজে লেগে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে যে জমিটা আছে সেই জমিটা প্রস্তুত করা হচ্ছে। এখন আউশের বীজতলা লাগানো হবে এবং এখানে বীজতলা লাগানোর পরে যে সমস্ত জায়গা আবার পানি সরে গেছে সেই সমস্ত জায়গায় এখান থেকে গিয়ে ধান লাগানো হবে। আসলে কৃষকেরা এই প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে এবং তারা প্রস্তুতি থাকে প্রতি বছর এই সময় কোনো না কোনোভাবে তারা বিপর্যস্ত হবে এবং বিপর্যস্ত অবস্থা থেকে কাটিয়ে ওঠার জন্য এই অবস্থা। এবং প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, এদিকে প্রাণী সম্পদ বিভাগ এবং প্রাণী সম্পদ বিভাগের একটি কাজ আমরা দেখেছি এই অঞ্চলে কাজ করছে। যেমন মানুষের রোগবালাইয়ের পাশাপাশি যে সমস্ত প্রাণী আছে সেই প্রাণীরও বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দেয়। সেক্ষেত্রে প্রাণী সম্পদ বিভাগও মাঠ পর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় বেশ কয়েকটি টিম
টিম কাজ চালাচ্ছে, যে পানি নেমে যাওয়ার পরই যে দূষিত পানিগুলো এবং অন্যান্য যে সমস্ত কারণে পানিবাহিত রোগ সহ নানা রোগ দেখা দেয়, সেই সমস্ত রোগ যাতে বিস্তার না করে, সেই সমস্ত রোগে যাতে আক্রান্ত না হয়ে, ডায়রিয়াতে আক্রান্ত না হয়ে। আমরা প্রতিবার দেখি বন্যার পরপরই ডায়রিয়া আক্রান্ত হয়ে কিছু মৃত্যু সংবাদ আমরা পাই। সেই ধরনের কোনো ধরনের ঘটনা যদি না ঘটে, আমরা সেই জন্য স্বাস্থ্য বিভাগ আছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে। সবকিছু মিলে যাতে করে এই যে 15-20 দিন মানুষ পানিতে নিমজ্জিত আছে, এখনো অনেক জায়গায় পানি আছে, তারা যেন সুস্থ থাকে, সবল থাকে এবং প্রাণীকুল যাতে বেঁচে থাকে, সেই জন্যই প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আফজাল, এই ছিল সিলেটের পানি সরে যাওয়ার পর পুনর্বাসন সহ নানা কার্যক্রমের সর্বশেষ খবর। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তারই খবর জানাচ্ছিলেন রিপোর্টার ইকরামুল কবির। সময় সংবাদে আরো থাকছে, চট্টগ্রাম বন্দরে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় কন্টেইনার ওঠানামায় দুর্ভোগ, দেখা দিয়েছে কন্টেইনার জট। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন তিনি। বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2041 সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আজ বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময়ে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এরই ধারাবাহিকতায় নিশ্চিতভাবে বাংলাদেশ 2041 সালের আগেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। আত্মসম্মান বোধ নিয়ে আমাদেরকে 52 ও 71 অর্জিত গৌরবের পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এটি সম্ভব হতে পারছে বাংলাদেশ আওয়ামী লীগের দূরদর্শী রাষ্ট্র পরিচালনায়। জনগণকে সরকারের কাজের সাথে সম্পৃক্ত করে উন্নয়নের পথে এগিয়ে যেতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের প্রতি দায়বদ্ধতায় আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। আজকে দারিদ্র্যের হার কমিয়েছি, মানুষের জীবনে একটা স্বস্তি ফিরে আসছে, মানুষ একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখছে, আজকে মানুষ প্রযুক্তি ব্যবহার করছে। কাজে এটাই হচ্ছে আনন্দ, যে আজকে দুবেলা মানুষ পেট ভরে খেতে পারছে, আজকে গৃহরা মানুষকে ঘর দিতে পারছি। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব তো রয়েছেই, সেই সঙ্গে দুর্ঘটনার কারণে দুটি গ্যান্ট্রি ক্রেন বন্ধ থাকায় কন্টেনার ওঠানামা নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন আমদানি রফতানিকারকরা। এতে জাহাজগুলোকে যেমন দিনের পর দিন জেটিতে অপেক্ষা করতে হচ্ছে, তেমনি বন্দরেও দেখা দিয়েছে কন্টেনার জট। আর গিয়ার ভেসেলের মাধ্যমে জোড়াতালে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চললেও তাতে কার্যকর কিছুই হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রাণ চট্টগ্রাম বন্দর, কিন্তু এর সক্ষমতা না বাড়ানোর ফলে পুরাতন যন্ত্রপাতি দিয়ে কাজ করতে হিমশিম খাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এক যুগ আগে কেনা 4টি গ্যান্ট্রি ক্রেন দিয়ে চলছে চট্টগ্রাম বন্দরের সিংহভাগ কন্টেনার ওঠানামা। তবে গত 25 জুন পণ্যবাহী জাহাজের ধাক্কায় সিসিটিভিতে থাকা 2টি গ্যান্ট্রি ক্রেন ক্ষতিগ্রস্ত হয়। ফলে বাকি 2টি গ্যান্ট্রি ক্রেন দিয়ে কাজ চালানোতে সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। একটা বারতে একটা জাহাজ ঢুকে ওই জাহাজটা কাজ শেষ করে বেরিয়ে যায়, এটাতে কিন্তু গিয়ারলেস জাহাজ এমনি বোধহয় 12টা থেকে 14টা, তো সেইটাতে কিউতে পড়ে যাচ্ছে। দ্যাট মিনস এক একটা জাহাজ 10 থেকে 12 দিন করে ডিলে হচ্ছে। যদি ডেলিভারির চালান দ্রুত না যায় তাহলে কিন্তু জায়গাটা খালি হচ্ছে না, আবার জাহাজ নতুন করে বাট নিয়ে ওই জায়গাতে কিন্তু কার্গো রাখার স্পেস পাচ্ছে না। 36,000 কন্টেনার ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ইয়ার্ডে গত সোমবার পর্যন্ত কন্টেনার রয়েছে 37,518টি, আর জাহাজ রয়েছে 131টি। এই অবস্থায় দ্রুত নতুন গ্যান্ট্রি ক্রেন কেনার তাগিদ এই ব্যবসায়ী নেতার। একটা গ্যান্ট্রি ক্রেন ক্ষতি হলে 11% কাজের ক্ষতি হয় একটা কাজেই। আপনাকে কোনো অবস্থায় এই গ্যান্ট্রি ক্রেন ছাড়া বড় বড় ইয়াগুলি ডেলিভারি করা সম্ভব না। প্রতি ঘন্টায় একটি গ্যান্ট্রি ক্রেন দিয়ে কমপক্ষে 35টি কন্টেনার, আর জাহাজে থাকা ক্রেন অথবা বন্দর জেটি ক্রেন দিয়ে 20টি কন্টেনার উঠানামা করানো যায়। গিয়ারলেস জাহাজ যেটি, মানে যে জাহাজে ক্রেন থাকে না, এরকম জাহাজের সংখ্যা প্রথমে কয়েকটি বেশি ছিল, এখন ধীরে ধীরে কমে যাচ্ছে।
এবং আমার মনে হয় না যে এটা সামনে কোনো সমস্যা হবে। ক্রেনযুক্ত ভেসেলে পণ্য আনা নেওয়া করা হবে। চট্টগ্রাম বন্দর গত বছর রেকর্ড পরিমাণ প্রায় 23 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করেছে। চলতি বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 27 লাখ কন্টেইনার। অমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, বিশ্বের প্রথম আন্তর্জাতিক রোবট অলিম্পিকে অংশ নিচ্ছে বাংলাদেশি কিশোরের একটি দল। 16 জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। নতুন ভ্যাট আইন কার্যকর পরিকল্পনা 2 বছর পিছিয়ে গেলেও চলবে অনলাইন প্রকল্প। অর্থনীতিবিদদের পরামর্শ, অনলাইনে ব্যবস্থাকে ব্যবসায়ীদের কাছে সহজবোধ্য করার পদক্ষেপ নিতে হবে। আগামী 2 বছরকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগতভাবে পুরো প্রস্তুতি নিতে কাজে লাগানোর কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডও। সাজিদ রাজুর রিপোর্ট। এই মূল্য সংযোজন কর আগের পর্যায়ে যেভাবে ছিল সেভাবেই থাকবে। নানামুখী প্রচেষ্টার পরও ব্যবসায়ীদের বিরোধিতার মুখে পিছিয়ে গেল নতুন ভ্যাট আইন কার্যকর। তবে আইন কার্যকর 2019 সাল পর্যন্ত পেছালেও চালু থাকবে ভ্যাট অনলাইন প্রকল্প। জাতীয় রাজস্ব বোর্ড বলছে, এই 2 বছরে ভ্যাট ব্যবস্থা পরিমার্জনের নানা খুঁটিনাটি কাজ সারার অবকাশ পেলেন তারা। ভ্যাট অনলাইন প্রকল্প কর্তৃপক্ষ বলছে, আইন বাস্তবায়ন পেছালেও ডিজিটাল কার্যক্রমের সবই চালু থাকবে। নতুন 9 ডিজিটের ব্যবসা শনাক্তকরণ নম্বর বা বিন নিতে পারবেন করদাতারা। নতুন পুরনো উভয় বিন নম্বর থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন ব্যবসায়ীরা। চলতে থাকবে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের কাজও। আমাদের একটা সুবিধা হয়ে গেল যে অনলাইন কার্যক্রমটা আমরা সহনীয়ভাবেই ধাপে ধাপে বাস্তবায়ন করতে পারবো। আমাদের অফিসার যারা কাজ করবেন অনলাইনে বসে, তাদের জন্য আমার ব্যাপক প্রশিক্ষণের দরকার ছিল, তাদের জন্য আমার অনেক কিছু প্রস্তুতির ব্যাপার ছিল, সেটাও আমরা এখন এই বাস্তবায়নের সময় পাচ্ছি। অনলাইন ব্যবস্থায় ভ্যাট আদায় করলে ভোগান্তি অনেক কমবে বলে মত ব্যবসায়ীদের। তবে অর্থনীতিবিদদের পরামর্শ, অনলাইন ব্যবস্থাকে জনপ্রিয় ও ব্যবসা বান্ধব করার কার্যক্রম অব্যাহত রাখতে হবে রাজস্ব বোর্ডকেই, বাড়াতে হবে নজরদারি। এটাতে আমাদের কোনো বিড়ম্বনা নাই, কোনো হ্যাসেল হবে না। আমরা আমার হিসাব করে প্রত্যেক মাসে যেটা আসছে এটা আমি অনলাইনে পে করে দেবো। কার্ডের মাধ্যমে পে করি তাহলে কার্ড থেকে কেটে নেবে। আর যদি আমি ক্যাশ পে করি, ক্যাশ চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে ওই চালানটাকে স্ক্যান করে নিয়ে আমি অনলাইনে ছেড়ে দেবো। কিভাবে আরো বেশি সংখ্যক যারা করদাতা আছেন বা ভ্যাটদাতা আছেন তাদেরকে আমরা কিভাবে অনলাইনের ভেতরে আনতে পারি যেন তারা এটার ভিতরে অভ্যস্ত হতে পারেন। ভ্যাটের নিবন্ধনের সংখ্যা বাড়িয়ে নিয়মিত ভিত্তিতে যেন রিটার্ন দেওয়া হয় এবং সেটা অনলাইনের ভিত্তিতে দেওয়াটা যে সহজ, এই প্রচারণামূলক কার্যক্রমগুলো চলমানভাবে করা সম্ভব। সেই সঙ্গে কারিগরি দিক দিয়ে একটি পরিপূর্ণ অনলাইন ব্যবস্থা গড়ে তুলতে শতভাগ প্রস্তুতি নেয়ার কাজ চালিয়ে যেতে হবে রাজস্ব বোর্ডকে, এমন পরামর্শও তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির জন্য ব্যবহৃত 19 কেজি গান পাউডার সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব 5। গতকাল রাতে সদর উপজেলার শিবিরের হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে সুন্দরপুরের বিস্ফোরক ব্যবসায়ী মিথুনকে ধরতে অভিযান চালাচ্ছিল তারা। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে শিবিরের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেয়া তথ্য মতে একটি বাড়ি থেকে 19 কেজি গান পাউডার উদ্ধার করে র্যাব। পরে তাকে সদর মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভয়াবহ পাহাড় ধসের পর গত 1 মাসেও স্বাভাবিক হয়নি রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়কের যান চলাচল। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। সড়ক ও জনপথ বিভাগ জানায়, গত 12 ও 13 জুন অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়কের 41টি পয়েন্ট ধসে যায়। এর মধ্যে 2টি পয়েন্টে বড় ধরনের ধস হওয়ায় সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সড়কটি মেরামত ও সংস্কার করে আংশিকভাবে হালকা যান চলাচল শুরু হয়। তবে এ রুটে ভারী যান চলাচল করতে না পারায় বিপাকে পড়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। শিগগিরই সড়কটির মেরামত কাজ শেষ হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এগুলো আস্তে ধীরে করতেছে, তো তারপর যদি সৎপথ করতে যে সাধারণ লোকজন অনেকেই অসহায় অবস্থায় আছে। এখন মাল মাত্রা বিক্রি হচ্ছে না। এটা সংস্কার করা দরকার, তাড়াতাড়ি সংস্কার করলে মানে খুব সুবিধা হয়। ভীষণ হস্ত হয়েছে, বাজারঘাট নাই, এখন বন্ধ, যানবাহন বন্ধ, সেই জন্য খুব হস্ত হয়েছে। আবার রাস্তার যে অবস্থা হয়ে গেছে, মানুষের এত দুর্ভোগ, খুব অস্বস্তিবোধ লাগে। বন্যা দীর্ঘদিন থাকলে বা জিরো হয়, এটা মানে এটা অকল্পনীয় বিষয়।
এটা মানে কাজ চলছে, আমি যেটুকু জানি যে একই সময় হয়তো দুটো রাস্তায় অপারেট করা যাবে। মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ঢাকা নারায়ণগঞ্জের রেলপথ। আইন ভঙ্গ করে ও জীবনের ঝুঁকি নিয়ে রেলের ইঞ্জিনের সামনে ও বগির ছাদে প্রতিদিন হাজার হাজার যাত্রী চলাচল করলেও তা বন্ধ করা যাচ্ছে না। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণহানি ঘটছে। এই অবস্থায় সচেতনতা বাড়ানোর পরামর্শ রেলওয়ে কর্তৃপক্ষের। নারায়ণগঞ্জ প্রতিনিধি শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল আল মামুনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজধানীর কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত 22 কিলোমিটারের রেলপথে স্টেশন রয়েছে 6টি। সকাল 5:30 থেকে রাত 11:15 পর্যন্ত সরকারি ও বেসরকারি 3টি ট্রেন 32 বার যাতায়াত করে। প্রতিদিন আনুমানিক 30,000 যাত্রী ট্রেনের ভেতরে ইঞ্জিনে ও বগির উপরে বসে যাতায়াত করে থাকেন। প্রতি ঘন্টায় ট্রেন থাকা সত্ত্বেও স্বল্প সময়ে যাতায়াতের সুবাদে যাত্রী সংখ্যা বেশি হওয়ায় চাহিদা পূরণ হচ্ছে না। টিকিট কেটেও যাত্রীরা বসার সিট পাচ্ছেন না। দুর্ভোগ কমাতে ও দুর্ঘটনা রোধে ট্রেনের বগি বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা। আমাদের ট্রেনের বগি বাড়ানো উচিত, যেন যাত্রীরা কষ্ট না করে। আমরা চাই যে মহিলা কম্পার্টমেন্ট আরো 2-3টা হোক, তাহলে আমাদের সুবিধা হয়। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ইঞ্জিন ও বগির উপরে বসে চলাচল করছে আরো শত শত মানুষ। এতে প্রায় দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। ট্রেনের টিকিট কিনেও ছাদের মধ্যে জায়গা পাই না, এইভাবে ঝুলন্ত ভাবে যাইতে হইতেছে। ট্রেন নাই রেখে তো ঝুঁকি নিয়ে যাইতেছি। ঢাকা যাওয়ানোর নারায়ণগঞ্জ থেকে এই যে এই রোডের মধ্যে একটা বাচ্চা পড়ে গেল। মাস 3 আগে ওইদিকে কোনায় লাইগা একজন লোক মারা গেছে, 2 টুকরা হয়ে গেছে। সমস্যার স্বীকার করে যাত্রীদের সচেতন হবার পাশাপাশি বগি ও লোকবল বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানালেন সিনিয়র স্টেশন মাস্টার। মানুষের যদি সচেতনতা না আসে তাহলে এটা কোনোভাবেই রোধ করা সম্ভব না। যাত্রীরা অনেক সময় অভিযোগ করে যে তাদের বগির দরকার। এই ব্যাপারে আমি রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তাদেরকে নিয়ন্ত্রণ করতে হলে আপনার এখানে রেলওয়ের কর্মকর্তা কর্মচারী এখানে বাড়াইতে হবে, আমাদের পুলিশের লোকজন দেওয়া আছে। এই ক্ষেত্রে আরো যদি লোকবল পাওয়া যায় তাহলে এই কার্যক্রমটা আরো জোরালো করলে আশা করি অনেকটাই আমরা লাঘব হব। ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে গত 1 বছরে দুর্ঘটনায় প্রাণ হারায় 36 জন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বিশ্বের প্রথম আন্তর্জাতিক রোবট অলিম্পিকে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের প্রতিভাবান কিশোরদের একটি দল। আগামী 16 জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই প্রতিযোগিতার আয়োজন করেছে ফার্স্ট গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান। বিশ্বের 164 দেশের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে হতে যাওয়া এই মহাযজ্ঞে অংশ নেয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দেশের তরুণ উদ্ভাবকরা। পাভেল আমিনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। ছোট ছোট যন্ত্রাংশ আর কৈশোরের উদ্দীপনায় ভরা কোমল কচি হাত, এ দুয়ের সমন্বয়ে চলছে স্বপ্ন নির্মাণের প্রস্তুতি। আধুনিক বিশ্বের সবচেয়ে আলোচিত ও উন্নত প্রযুক্তির যন্ত্র রোবট তৈরি করছে স্কুল পড়ুয়া স্বপ্নচারী এই শিক্ষার্থীরা। দক্ষতা অনুযায়ী একাধিক ভাগে ভাগ হয়ে চলছে দিনরাতের কর্মযজ্ঞ। কেউ ব্যস্ত যান্ত্রিক কলাকৌশলের সমন্বয় নিয়ে, কেউ বা প্রোগ্রামিংয়ে। আর তাদের নির্দেশনা দিচ্ছেন তরুণ 2 মেন্টর। সবকিছু ঠিক থাকলে বিশ্বের প্রথম রোবট অলিম্পিকে অংশ নেবে উদ্যমী এই তরুণদের নিজ হাতে তৈরি রোবট। আমাদের ওখান থেকে গাইডলাইনগুলো ছিল, কিন্তু এই যেহেতু আমরা নিজে ভাবে কোডটা বানিয়েছি, তাই বলে একটু পরিশ্রম করতেছে। আমাদের যারা হাই স্কুলের স্টুডেন্ট তাদের জন্য এটা একটা খুব উৎসাহের ব্যাপার যে আমরা এরকম বিজ্ঞান চর্চায় অংশগ্রহণ করতে পারছি। এখানে গেলে আমরা বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন রকম সমস্যা সমাধান করার যেসব পদ্ধতি সেগুলো সম্বন্ধে আমরা অবগত হতে পারবো। যুক্তরাষ্ট্র থেকে আয়োজকদের পাঠানো রোবট কিট ব্যবহার করে রোবটটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন অপেক্ষা বিশ্ব দরবারে লাল সবুজের পতাকা তুলে ধরার, অপেক্ষা দেশের হয়ে সর্বোচ্চ সম্মান ছিনিয়ে আনার। বাংলাদেশের ট্রেডিশনাল যে পড়াশোনা আছে এটা একটা বাউন্ডারির ভিতরে লিমিটেড। আমরা যদি এরকম আরো প্রতিযোগিতা আনি তাহলে রোবোটিক্স কম্পিটিশনের মাধ্যমে তাদের ক্রিয়েটিভিটি আরো বাড়বে, কনফিডেন্স লেভেল বাড়বে। আমাদের কয়েকটা কাজ আছে যেটা খুব মাইনর, প্র্যাকটিস করতে হবে, এটা কিনে চালাতে হবে, কারণ ওখানে চালানো নিয়ে অনেক বিষয় আছে, ওটাকে পাইলট করতে পারা, ড্রাইভ করতে পারা। আগামী 16 জুলাই থেকে শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া রোবটগুলোকে পানি ও সংক্রামক উপাদান সংগ্রহ এবং পার্থক্য বুঝে আলাদা করতে হবে। দেশের তরুণদের নির্মিত রোবট এরই মধ্যে অর্জন করেছে এই সক্ষমতা। জয় পরাজয় নয়, প্রথম আন্তর্জাতিক রোবট অলিম্পিক্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাকেই বড় অর্জন হিসেবে দেখছেন এই তরুণরা। তাদের বিশ্বাস এই ক্ষুদ্র প্রয়াস প্রেরণা যোগাবে দেশের প্রতিটি তরুণকে। আর এভাবেই আজকের তরুণদের হাতে নির্মিত হবে আগামীর জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ বাংলাদেশ।
রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। কাতারের সঙ্গে চলমান সংকট নিরসনে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। বিরোধ নিষ্পত্তির জন্য সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গেও আলোচনা করেন তিনি। পরে বৈঠক শেষে আবারও কুয়েতে আসেন টিলারসন। এসবের মধ্যেই দেশটিতে নতুন করে আরো 2000 সেনা সদস্য পাঠিয়েছে তুরস্ক। এদিকে সংকটের কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কাতারের সাধারণ মানুষ। কাতারের ওপর সৌদি ও তার মিত্রদের অবরোধ আরোপের পর উদ্ভূত সংকট নিরসনে সফরের অংশ হিসেবে কুয়েত সিটি ও দোহার পর বুধবার জেদ্দা পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তাকে স্বাগত জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদিল আল জুবায়ের। পরে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গেও সাক্ষাৎ করেন টিলারসন। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলাদা বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে টিলারসন বলেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের স্বার্থেই উপসাগরীয় অঞ্চলের সংকট সমাধান জরুরি। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখা খুবই জরুরি। আমি দুই দেশের বিভিন্ন স্বার্থ তুলে ধরতে চাই। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি অর্থনৈতিকভাবে সবাইকে এগিয়ে নিয়ে যেতে চাই। এর মধ্যেই কাতারের সামরিক ঘাঁটিতে আরো সেনা পাঠিয়েছে তুরস্ক। কাতারের পক্ষ থেকে জানানো হয়, দোহা ও আঙ্কারার মধ্যকার এ প্রতিরক্ষা সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে। এছাড়া কাতারের খাবার সংকট মোকাবেলায় 200 কার্গো বিমান, 16টি ট্রাক ও একটি জাহাজে পণ্য পাঠিয়েছে তুরস্ক। এদিকে চলমান সংকটে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কাতারের জনগণ। প্রতিবেশী দেশগুলোর অবরোধের কারণে সবচেয়ে বেশি ভোগান্তি পাচ্ছেন দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকরা। আগের তুলনায় প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে। অনেক পণ্য বেশি দামেও কিনতে পারছি না, আবার পাওয়া গেলেও 10 গুণ বেশি দামে কিনতে হচ্ছে। কাতারের ভিসায় কাজ করায় আমি সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছি না, আমার স্বামীও এখানে আসতে পারছে না। গেল 5 জুন সন্ত্রাসবাদের সমর্থন ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে সৌদি আরবের নেতৃত্বে আরব আমিরাত, বাহরাইন, মিশর ও ইয়েমেন কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। তবে সৌদি জোটের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাতার। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। লন্ডনের প্রায় 4 গুণ আয়তনের বিশাল একটি বরফখণ্ড অ্যান্টার্কটিকার বরফ স্তর থেকে খসে পড়েছে। যুক্তরাষ্ট্রের একটি স্যাটেলাইটে বুধবার লার্সেন সিআই সেলফ থেকে ওই হিমশৈলটি ভেঙে পড়তে দেখা যায়। বরফখণ্ডটির আয়তন প্রায় 6000 বর্গ কিলোমিটার এবং এটি এ যাবৎকালের সবচেয়ে বড় 10টি হিমশৈলের একটি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ সংস্থা নাসার স্যাটেলাইটে দেখা যায় অ্যান্টার্কটিকার প্রধান বরফ স্তর থেকে বিশাল আকারের ওই খণ্ড আলাদা হয়ে যাচ্ছে। সমুদ্রের স্রোত বা বাতাসের কারণে এটি গলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে ওই হিমবাহটি ভেঙে পড়েছে কিনা তার প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। খেলার খবর। সাফ চ্যাম্পিয়নশিপের আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্থাপন করতে হবে ডোপ টেস্টিং সেন্টার ও মেডিকেল রুম। এছাড়াও প্রেস বক্স সম্প্রসারণ সহ ফ্লাড লাইট ব্যবস্থার উন্নতি করতে হবে আন্তর্জাতিক পর্যায়ে। বুধবার ভেন্যু পরিদর্শন শেষে এই চাহিদাগুলো দিয়েছে সাফের প্রতিনিধি দল। এদিকে নির্ধারিত সময়ের মধ্যেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের সব অসঙ্গতি দূর করা হবে বলে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ। এখনো ঠিক হয়নি সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ, তবে থেমে নেই কার্যক্রম। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের পরবর্তী আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। সেটা পরিদর্শনে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাফের 3 সদস্যের প্রতিনিধি দল। আন্তর্জাতিক কিংবা ক্লাব ফুটবলে দেশের একমাত্র ভরসা জাতীয় স্টেডিয়ামটি। যাচ্ছে তাই ব্যবহারে যেটি হারিয়েছে তার নিজস্ব সৌন্দর্য। তাই পর্যবেক্ষক দলের প্রথম চাওয়াটাই ছিল স্টেডিয়ামের গ্যালারি যেন করা হয় দৃষ্টিনন্দন। সত্যি কথা বলতে গেলে বঙ্গবন্ধু স্টেডিয়াম শুধুমাত্র নামেই আন্তর্জাতিক, অথচ লাইটিং ব্যবস্থা থেকে শুরু করে প্রেস বক্স কোনোটাই রক্ষা করতে পারছে না সেই মান। শুধু তাই নয়, স্টেডিয়ামটিতে নেই কোনো ডোপ টেস্টিং সেন্টার ও মেডিকেল রুম। সাফের আগে চাহিদাপত্রে যেগুলোর সংযোজন চেয়েছে প্রতিনিধি দল। বর্তমানে এই স্টেডিয়ামে
800 বা 700 এরকম ফ্লাড লাইটের ক্যাপাসিটি রয়েছে। এটা আমাদেরকে অবশ্যই ন্যূনতম 1200 ফ্লাক্স উন্নীত করতে হবে। আমাদের এই স্টেডিয়ামে মেডিকেল রুমের তেমন কোনো ফ্যাসিলিটিস নাই, ডোপিং কন্ট্রোল কোনো রুম নেই, এগুলো এনশিওর করতে হবে। আমাদের ভালো একটা প্রপার রেফাইজ রুম লাগবে। আমরা হয়তো ড্রেসিং রুমের বেশ কিছু আপগ্রেডেশনের ব্যাপার থাকবে এবং একই সঙ্গে মিডিয়া ফ্যাসিলিটিসগুলো এখানে উন্নত করতে হবে। বাফুফে সহ অন্যান্য ফেডারেশনগুলো বঙ্গবন্ধু স্টেডিয়াম ব্যবহার করলেও আদতে এটি রক্ষণাবেক্ষণের মালিক জাতীয় ক্রীড়া পরিষদ। তাই সাফ চ্যাম্পিয়নশিপের আগে স্টেডিয়ামটি যথোপযুক্ত করার নিশ্চয়তা দিয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট প্রকৌশলীগণ সেখানে উপস্থিত ছিলেন এবং আমরা তাদের বক্তব্য শুনেছি এবং এটি প্রয়োজনীয় একটি অংশ। আশাবাদী ক্ষেত্রে যে আমরা দ্রুততার সাথে কাজগুলো সমাধান করতে পারব। ইন্টারন্যাশনাল খেলা অনুষ্ঠানের পূর্বে আমরা যে পরিমাণ আমাদের লাক্স দরকার হয় আমরা চেষ্টা করি সেটি সংযোজন করতে। তো আগামী খেলায়ও আমাদের সংযোজন আমরা করব, এটা আমরা আশাবাদী। শুধু তাই নয়, সাফের পর বঙ্গবন্ধু স্টেডিয়াম অত্যাধুনিকরণের প্রতিশ্রুতিও দিয়েছে এনএসসি। ইকবাল, সময় সংবাদ, ঢাকা। 23 সেপ্টেম্বর কানাডার টরন্টোতে শুরু হতে যাচ্ছে যুদ্ধে অঙ্গ প্রত্যঙ্গ হারানো সৈনিকদের অংশগ্রহণের সবচেয়ে বড় আসর ইনভিক্টাস গেমস। এই আসরে পদক জয়ের জন্য কঠোর অনুশীলন করছেন আফগানিস্তানে যুদ্ধের সময় পা হারানো 7 জন সৈনিকের একটি দল। প্রতিদিন দুবেলা করে চলছে অনুশীলন। সেরাটা দিয়ে স্বর্ণ জয় করে বিশ্বের বুকে আফগানিস্তানের পতাকা তুলে ধরতে চান তারা। দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে রক্তক্ষয়ী যুদ্ধ কেড়ে নিয়েছে আফগানিস্তানের এই সৈনিকদের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু ছিনিয়ে নিতে পারেনি তাদের স্বপ্নগুলো। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে চলছেন এই সৈনিকরা। প্রস্তুত করছেন 23 সেপ্টেম্বর থেকে কানাডার টরন্টোতে শুরু হওয়া ইনভিক্টাস গেমসের জন্য। এদের অনেকেই তালেবানদের বিরুদ্ধে যুদ্ধের সময় মাটিতে পুঁতে রাখা মাইনে পা হারিয়েছেন। দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে প্রতিনিয়ত প্রাণ হারাতে হয় সৈনিক সহ বিভিন্ন দেশের সেনা কর্মকর্তাদের। অনেকেই আবার অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে হতাশ হয়ে আশা ছেড়ে দেন জীবনের প্রতি। কেউ আবার ধুকে ধুকে জীবন পার করে দেন। সেনা কর্মকর্তাদের জীবনের কঠিন এই দিকটির কথা চিন্তা করেই তাদের পাশে এগিয়ে আসেন প্রিন্স হ্যারি। খেলাধুলার মাধ্যমে সৈনিকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাদের নিয়ে আয়োজন করেন ইনভিক্টাস গেমসের। 2014 সালে কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কে হয় প্রথম আসর, 2016-তে যুক্তরাষ্ট্রে। এবার তৃতীয়বারের মতো কানাডায় বসছে এই গেমস। এবার অংশ নিবে 16টি দেশ। আর্চারি, অ্যাথলেটিক্স, ইনডোর রোয়িং, হুইলচেয়ার বাস্কেটবল, টেনিস, রাগবি, মুষ্টিযুদ্ধ ও ভলিবল, এই 8টি ডিসিপ্লিনে পদকের জন্য লড়বেন অ্যাথলিটরা। আসলে ভালো করার জন্য প্রতিদিন কঠোর অনুশীলন করছেন আফগানিস্তানের এই সৈনিকরা। আমার বন্ধুদের সঙ্গে কানাডায় যাব, এটা ভেবেই আমি দারুণ খুশি। আশা করছি প্রতিযোগিতায় স্বর্ণ জিতে আমরা আফগানিস্তানের পতাকা বিশ্বের বুকে তুলে ধরতে পারবো। যখন পা হারিয়েছিলাম তখন জীবনের প্রতি সব আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ক্রীড়ার মাধ্যমে আমি আবারও বেঁচে থাকার উদ্দেশ্য খুঁজে পেয়েছি। আগের গেমসে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে ওদেরকে তৈরি করার চেষ্টা করছি। ওদের সবার মাঝে আগ্রহ আছে ভালো কিছু করার। কঠোর অনুশীলনও করেছে ওরা। এখন সেরা বাস্তবায়ন করতে পারলে ভালো কিছুই হবে। 23 সেপ্টেম্বর শুরু হয়ে প্রতিযোগিতা চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। পারভিন আক্তার, সময় সংবাদ। অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন ইস্যুতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে দেশের ভারোত্তোলকরা। এ মাসের মধ্যে তাদের দাবি পূরণ না হলে খেলায় ছেড়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বেশ কজন ভারোত্তোলক। সেই সঙ্গে অশোভন আচরণের জন্য ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল মুকুলের বিচার দাবি করেছেন তারা। তবে খেলোয়াড়দের আনা সব অভিযোগ অস্বীকার করেছেন মুকুল। আমি মাবিয়া আছি, আমাকে আর কয়দিন পর কে চিনবে? কারণ আমার পারফরমেন্স যদি আমি আর ভালোভাবে না দেখাতে পারি, তো এই পর্যায়ে যে আমার যে একটা বর্তমান যে নাম আছে বা যে একটা সুনামের বিষয়টা আছে, এটা আমি তো নষ্ট করবো না। এক পর্যায়ে যে আমি বলবো যে আমি লিফটিং করবোই না। আর এভাবে আমাদের প্লেয়ারদের মধ্যে এই ডিসিশনটাই চলছে যে একটা পর্যায়ে যে আমরা যদি আমাদের কথা না মানে আমরা খেলা ছেড়ে দিই। প্রতি বছর বাজেটে ক্রীড়ার ক্ষেত্রে বরাদ্দ করা হয় শত কোটি টাকা, অথচ একটু ভালো সুযোগ না পাওয়ার আক্ষেপে খেলাই ছেড়ে দিতে যাচ্ছেন দেশসেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। শুধু মাবিয়াই নয়, এই তালিকায় আরো আছেন 10 থেকে 15 জন ভারোত্তোলকের নাম। ভারোত্তোলনে খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন ও খেলোয়াড়দের সঙ্গে ফেডারেশন কর্তাদের অখেলোয়াড় স্বরূপ আচরণ সহ
6টি কারণ দেখিয়ে গেল 9 জুলাই ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর চিঠি দেয় বেশ কয়েকজন খেলোয়াড়। আমাদের জিমনেশিয়ামে কোনো ইকুইপমেন্টস নেই যেটা দিয়ে আমরা ট্রেনিং করব, আর আমরা একটা ফরেন কোচ চেয়েছিলাম, আমাদের একটা ভালো কোচ দেওয়া হোক যেন সেই কোচের আন্ডারে আমরা ভালো ট্রেনিং করতে পারি, তারা সেটারও কোনো কিছু করছে না। আমরা এনএসসি বরাবর চিঠি দিয়েছি, আমরা বর্তমানে এনএসসি বরাবর চিঠি আছে, ফেডারেশনে এটার কপি গেছে, অনেক জায়গায় এগুলি দিচ্ছে। কিন্তু যার বিরুদ্ধে এত অভিযোগের তীর সেই ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল মুকুলের দাবি চিঠির বিষয়ে কিছুই জানেন না তিনি। এরকমের কোনো স্মারকলিপি আপনি যখন আমার সাথে কথা বলছেন এখনো পর্যন্ত আমরা পাইনি, অথবা কেউ আমাকে এ ব্যাপারে অবগতও করেনি। কিন্তু বয়স কম, তারা বিভিন্ন রকমের চিন্তা করে অথবা বিভিন্ন রকমের মন্তব্য করে। এই মন্তব্যের সাথে একজন অভিভাবক হিসেবে নিজেদেরকে মেলানোর কোনো সুযোগ নাই। আমাদের শুধু চিন্তা করতে হবে আমরা যে কাজগুলি করছি সেই কাজগুলি সঠিক করছে কিনা। এই ভারোত্তোলনের হাত ধরে গেল এসএ গেমসে উড়েছিল লাল সবুজের পতাকা। সেদিন মাবিয়ার কান্নায় কেঁদেছিল পুরো বাংলাদেশ। তাই তো দেশের স্বার্থেই এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে আরো সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন খেলোয়াড়রা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অপরিকল্পিত নগরায়ন আর অবৈধ দখলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না ঢাকাবাসীর, থাকতে হয় পানিবন্দী অবস্থায়, কাজ চলছে জানালো ওয়াসা সহ সংশ্লিষ্টরা। উত্তরাঞ্চলে বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষ, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থাও। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে পানিবাহিত রোগ। চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত জ্বরে আক্রান্তরা মারাত্মক অপুষ্টির শিকার, বিশেষজ্ঞ দলের প্রাথমিক ধারণা আক্রান্ত হয়নি নতুন কেউ। নিয়ম না মানায় ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি, সচেতনতা বাড়ানোর পরামর্শ। এবং নতুন ভ্যাট আইন কার্যকর না হলেও চলবে অনলাইন প্রকল্প, কার্যক্রম সহজবোধ্য করার তাগিদ বিশেষজ্ঞদের, প্রস্তুতি নিচ্ছে রাজস্ব বোর্ড। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।